এর পরের গুরুত্বপূর্ণ অধ্যায় হল মুসলমান চিন্তার বিবর্তন। মুসলমানদের আধুনিকতার চিন্তার প্রথম বড় চিন্তাবিদ হলেন সৈয়দ আহমেদ খান। তিনি মুসলমান সমাজ ও ব্রিটিশ শাসনের মধ্যে 1857-58 বিদ্রোহের পর যে বিচ্ছেদ ঘটেছিল তা নিয়ে অনেক ভেবেছিলেন। তার চিন্তার মধ্যে কংগ্রেসের রাজনীতির সম্পর্কে নানা রকম সন্দেহ ছিল, কিন্তু তিনি ব্রিটিশদের বলেছিলেন যে ভারতবর্ষের সমাজে অনেক আগের থেকে একটা রাজনৈতিক এলিট ছিল উত্তর ভারতের মুসলমান অভিজাত শ্রেণীর মধ্যে। তাদের সন্দেহের চোখে দেখে এবং অবিশ্বাস করে বাঙালিদের মধ্যে থেকে নতুন এক শাসক শ্রেণী তৈরি করছিল ব্রিটিশরা। উনি তার খুব বিরুদ্ধে ছিলেন। বাঙালিরা কলম চালাতে জানে, তলোয়ার চালাতে জানে না বলে অনেকবার তিনি বলেছেন। তাদের দিয়ে এই বিরাট সাম্রাজ্যের শাসন অসম্ভব। সৈয়দ আহমেদ বুঝতে পেরেছিলেন যে ইতিহাসে রাজনৈতিক জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে অদূর ভবিষ্যতে। তাতে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা আমূল পরিবর্তিত হয়ে যাবে বলে তার ধারণা ছিল। তার কোনো সন্দেহ ছিল না যে শাসক শ্রেণীর সবসময় সংখ্যালঘু হতে বাধ্য, মানে মাইনরিটি। অ্যারিস্টোক্রেসি হলে তো মাইনরিটি হবেই, অ্যারিস্টোক্রেসি মাইনরিটি হওয়াতে কোনো আপত্তি নেই। কিন্তু নতুন ধরনের রাজনৈতিক অবস্থায় মুসলমানরা শাসক থেকে একটা সংখ্যালঘু প্রজার জাতিতে পরিণত হবে, এবং সৈয়দ আহমেদ এই সম্ভাবনাটাকে গভীর অস্বস্তির সঙ্গে দেখেছিলেন। ব্যাপারটা ঠিক কোন দিকে যাবে তা নিয়ে তাঁর লেখায় কোনো স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু ব্যাপারটা যে একটা অশুভ মুসলমান সম্ভাবনার সূচনা করছে মুসলমানদের জন্য, সেই আশঙ্কাটা পরিষ্কার। অভিজাত শ্রেণীর লোকও এক অর্থে সংখ্যালঘু, কিন্তু নতুন যে রাজনৈতিক ক্রমশ তৈরি হয়ে উঠছে সেই জগতে সংখ্যালঘু হওয়ার অর্থ একেবারে অন্যরকম। প্রথম অবস্থায় সমাজের প্রভুত্ব তাদেরই হাতে, দ্বিতীয় অবস্থায় সংখ্যালঘু হলে অন্যের ক্ষমতার অধীন হয়ে থাকতে হবে বলে তার আশঙ্কা ছিল। ঐতিহাসিকভাবে ভারতীয়দের ইউরোপের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ 19 শতকের অনেক কম ছিল। বঙ্কিম ভূদেব ইউরোপ সম্পর্কে অনেক জানতেন, কিন্তু সেটার সমস্তটাই বই পড়া অপ্রত্যক্ষ জ্ঞান। সৈয়দ আহমেদ ইংল্যান্ডে গিয়েছিলেন। তারপর থেকে রবীন্দ্রনাথ, ইকবাল, গান্ধী, নেহরু সকলেই ইউরোপের সমাজকে প্রত্যক্ষভাবে দেখে এসেছিলেন। ইউরোপের সমাজকে দেখে এদের মনে দুই ধরনের চিন্তার সৃষ্টি হয়েছিল। সবারই মনে হয়েছিল পপুলার সভরেন্টি, জনগণের সার্বভৌমত্বের ধারণা সেখানে রাজা প্রজার ভেদকে অতিক্রম করে এক ধরনের নতুন রাজনৈতিক একত্ব সৃষ্টি করতে পেরেছে। সেই মানসিক ভাবের নাম ন্যাশনালিজম, যার কোনো ভারতীয় ভাষায় সমার্থক শব্দ নেই। তার সহজ কারণ, তার মতো কোনো সামাজিক প্রতিষ্ঠান ভারতবর্ষে নেই। একটা জটিল ইতিহাসকে সংক্ষেপে বলতে গেলে, ইউরোপীয় নেশনের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পর ভারতীয় চিন্তায় তিনটে নতুন চিন্তার প্রবাহ তৈরি হলো। সাভারকরের মতন লেখকরা মনে করলেন ইউরোপের শক্তিকে রুখতে গেলে ভারতবর্ষেরও একই ধরনের একটা সামাজিক শক্তিকে জাগ্রত করে তুলতে হবে। ইউরোপের বেশিরভাগ সমাজে 17 শতাব্দীর পর ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা দীর্ঘ ধর্মযুদ্ধ চলেছিল। তার অবসানে ঠিক হলো ক্রমাগত যুদ্ধ না করে ইউরোপের সমাজগুলো এক ধরনের ধর্মীয় একজাতিত্ব তৈরি করবে কৃত্রিমভাবে রাষ্ট্রীয় শক্তির সাহায্যে, যাতে রাজার ধর্ম আর প্রজার ধর্ম এক হবে। যদি এক না হয় তাহলে প্রজাকে ঘাট ধরে বের করে দেওয়া হবে, সে যাতে অন্য জায়গায় যায় যেখানে রাজার ধর্ম আর প্রজার ধর্মের মিল থাকে। আমার বক্তব্য হচ্ছে যে রাজার ধর্ম আর প্রজার ধর্ম বা এই ধরনের একজাতিত্ব, এটা কোনো একটা ন্যাচারাল বা ঐতিহাসিক দিক থেকে একটা স্বাভাবিক ব্যাপার নয়। এটা ইউরোপে নেশন তৈরি হওয়ার যে 200 বছরের 250 বছরের একটা ভীষণ ভায়োলেন্ট ইতিহাস আছে, সেইটার একটা পরিণাম। এই একলোকত্ব বা একজাতিত্ব থেকে এক ধরনের রাষ্ট্রশক্তি উৎপন্ন হয়। সেই শক্তির সাহায্যে ইউরোপের জাতিরা পৃথিবীকে অধিকার করতে পেরেছিল। অনেক ভারতীয় লেখকেরই মনে হয়েছিল যে সেই শক্তির এক ধরনের অনুকারিতা ভারতীয় সমাজেরও প্রয়োজন। ভারতীয়দেরও একটা নেশন হয়ে ওঠা বিশেষ দরকার, কিন্তু ভারতবর্ষে এই ইতিহাস ঘটে ওঠার পথে প্রতিবন্ধ অনেক রকম। এখানকার রাজশক্তি বহু জাতিকতাকে স্বীকার করে নিয়েছে ইতিহাসে অনেকদিন ধরে। রাষ্ট্রের শক্তি দিয়ে একটা কৃত্রিম একজাতিত্ব তৈরি করার প্রয়াস ভারতবর্ষের শাসকরা করেনি। তাই এই অবস্থায় দু ধরনের লেখকরা নেশন সম্পর্কে দুরকমভাবে ভেবেছেন। এক ধরনের লোক সাভারকরের মতো মনে করেছেন যে আমাদের ইতিহাসে যে নেশন নেই সেটা একটা বিশাল অভাব বা ক্ষতি, এর থেকে বেরিয়ে আমাদের নেশন হয়ে উঠতে হবে। নেশন হওয়া মানে ইউরোপীয় জাতি রাষ্ট্র, মানে নেশন স্টেট তৈরি করা, কোনো একটা জাতির প্রভুত্ব স্বীকার করা। হিন্দুরা সংখ্যায় বেশি, তাই ভারতবর্ষকে নেশন করে তুলতে গেলে হিন্দুত্বকে প্রধান বলে স্বীকার করে সেই রাষ্ট্র তৈরি করা দরকার। এই চিন্তায় কোনো যুক্তির দুর্বলতা নেই,
এই চিন্তা ইউরোপের সার্বভৌম রাষ্ট্রের ধারণাকে নমস্কার করে একেবারে শিরোধার্য বলে মেনে নেয়। সেটা আমি বিশেষ করে বলতে চাই। তার কারণ হচ্ছে যে যারা বিজেপির সমর্থক তারা অনেক সময় মনে করেন যে তারা খুব দেশীয় চিন্তা করে থাকেন, এবং এই ব্যাপারে অন্তত রাজনীতির ব্যাপারে ওদের যে চিন্তা তার সাথে দেশীয় চিন্তার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ইউরোপিয়ান নেশন স্টেটের যে চিন্তা সেটাকে একবারে সম্পূর্ণভাবে স্বীকার করে ভারতবর্ষের উপরে সেটা চাপানো। কেউ বলতে পারেন আমি চাপাতে চাই, কিন্তু তার সাথে এটা বলা উচিত নয় যে আমি একটা ভারতীয় সাংস্কৃতিক চিন্তা। সেই জন্য এই চিন্তায় কোনো যুক্তির দুর্বলতা নেই। এই চিন্তা ভারতীয় সার্বভৌম রাষ্ট্রের ধারণাকে নমস্কার করে একেবারে শিরোধার্য বলে মেনে নেয়। সাভারকরের অনুগামীরা যতই ভারতীয়ত্বের আস্ফালন করে থাকুন, তাদের রাষ্ট্রচিন্তা একেবারেই ইউরোপের অবিচ্ছিন্ন অনুচিকিৎসা। অবিচ্ছিন্ন অনুচিকিৎসা আমি বারবার ব্যবহার করছি, কেননা বোধহয় বঙ্কিমের লেখার মধ্যে আছে। অবিচ্ছিন্ন কিছু কোনো একটা ব্যাপারকে উনি বলেছেন অবিচ্ছিন্ন অনুচিকিৎসা প্রসূত। সমস্যা হলো কেবল হিন্দুপন্থীরাই ইউরোপের জাতীয়তায় মুগ্ধ হয়েছিলেন তা নয়। মুসলমানদের মধ্যেও চিন্তকরা এই সমস্যা নিয়ে ভেবেছেন সৈয়দ আহমেদের সময় থেকে, কিন্তু তাদের চিন্তা স্বাভাবিকভাবেই একটা অন্য সমস্যা ছিল। যতই একথা স্পষ্ট হতে লাগলো যে প্রতিনিধিত্বমূলক রাজনীতি, রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স, গণতন্ত্র নয়, ডেমোক্রেসি নয়, এটা নিয়েও আমাদের পরিষ্কার থাকা উচিত। আমরা অনেক সময় ব্রিটিশদের বলে থাকি যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স মানে হচ্ছে গণতন্ত্র। রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সের একটা ফর্ম হচ্ছে গণতন্ত্র। বিংশ শতাব্দীর প্রথম থেকে ভারতবর্ষে যে ধরনের রাজনীতি ব্রিটিশরা নিয়ে এসেছিল সেটা প্রতিনিধিত্বমূলক ছিল খানিকটা, কিন্তু সেটা গণতন্ত্র নয়। স্পষ্ট হতে লাগলো যে প্রতিনিধিত্বমূলক রাজনীতি যখন চালু হবে ততই সংখ্যার প্রশ্নটা বড় হয়ে উঠবে, এবং ইকবালের মতো অনেকেই মনে করলেন ভারতবর্ষ যদি স্বাধীন হওয়ার পর একটা ইউরোপীয় রাষ্ট্রের মতো হয়ে যায় তাহলে ধার্মিক সংখ্যালঘু যারা তাদের অবস্থা হবে ইউরোপীয় সংখ্যালঘুদের মতো। ইকবালের মতো অনেক মুসলমান নেতার মনে হয়েছিল যে মুসলমানরা যারা ভারতের শাসক ছিল তাদের অবস্থা পরিবর্তিত হয়ে ইউরোপীয় ইহুদিদের মতন হয়ে যাবে। তাদের সেই জন্য মনে হয়েছিল যে এই সমস্যা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান হওয়ার কথা নয়। এর একমাত্র সমাধান হলো এমন একটা রাষ্ট্র তৈরি করা, মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি, যেখানে তাদেরই স্বজাতিক প্রভুত্ব আছে। আমি মনে করি যে পাকিস্তানের যে ইতিহাস, আমি পাকিস্তানের ইতিহাস নিয়ে চিন্তা করি না, কিন্তু আমার তা সত্ত্বেও মনে হয় বাইরের থেকে যে পাকিস্তানের ইতিহাসের এটা একটা খুব বড় সমস্যা। যে পাকিস্তান যখন তৈরি হয়েছিল তার মধ্যেই গণতন্ত্র বিরোধী এক ধরনের চিন্তা ছিল। বিরোধী এই অর্থে নয় যে গণতন্ত্র করা উচিত নয়, কিন্তু তার মধ্যে এরকম একটা ধারণা ছিল যে গণতন্ত্র দিয়ে এই জিনিসগুলোকে সমাধান করা যায় না। তাহলে যেটা হয়, গণতন্ত্র দিয়ে সমাধান করা যায় না এ কথা বললে আমি গণতন্ত্র বিরোধী এটা পরিষ্কারভাবে বলতে হয় না, কিন্তু তার থেকে যে করোলারিটা হয় সেটা হচ্ছে যে গণতন্ত্র না হয় অন্য কোনো ধরনের যদি পলিটিক্যাল ফর্ম হয় তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হতে পারে। তাদের সেজন্য মনে হয়েছিল এই সমস্যা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান হবার নয়। এর একমাত্র সমাধান হলো এমন রাষ্ট্র তৈরি করা, মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি, যেখানে তাদেরই স্বজাতিক প্রভুত্ব। পাকিস্তান যারা ভেবে তৈরি করেছিলেন তারা একেবারেই পাশ্চাত্য চিন্তার বশীভূত ছিলেন, ঠিক হিন্দুপন্থীদের মতোই। কিন্তু আসলে পাকিস্তানও ভারতের মতোই বহুজাতিক দেশ, তাই তাদের ইউরোপীয় রাষ্ট্রের মতো একত্ব তৈরি করা অসম্ভব। বরং যদি এই ধারণায় সকলে স্বীকার করে নেয় তাহলে এই প্রক্রিয়ার কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে যে কোনো জায়গাতে যদি সংখ্যালঘু কেউ থাকে তাহলে তার মনে করতে হবে আমার যদি একটা স্বতন্ত্র রাষ্ট্র না হয় তাহলে আমি কখনো সিকিউর হতে পারি না। এবং এশীয় বহুজাতিক সমাজের উপর আমি বলেছি বরং যদি এই ধারণাই সকলে স্বীকার করে নেয় তাহলে এই প্রক্রিয়ার কোনো শেষ নেই, এবং এশীয় বহুজাতিক সমাজের উপর পাশ্চাত্য একজাতিক সমাজের কাঠামোকে চাপিয়ে দিতে গেলে তাতে বিভিন্ন জাতির লোকের বিদ্রোহ করার কথা। তাই পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের যুক্তিতে বাংলাদেশের বিদ্রোহের সৃষ্টি হলো। এইভাবে যদি দেখা যায় তাহলে আমরা বুঝতে পারি বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের পাকিস্তান, পাকিস্তান ঠিক যেরকম করে ভারতবর্ষের সাথে আলাদা হয়ে গেল, সেই যুক্তি যদি কেউ অনুসরণ করতে থাকে তাহলে সেটা থেকে কেবলই পাকিস্তান হতে শুরু করবে। এই চিন্তার আলোচনায় একটা মজার ব্যাপার আছে। ভালো করে ভেবে দেখলে দেখা যায় যে সাভারকরের মতো হিন্দুত্ববাদী রাষ্ট্রচিন্তা আর ইকবাল জিন্নার মতো পাকিস্তান চিন্তার মধ্যে মূলত কোনো তফাৎ নেই। এবং আশ্চর্যের বিষয় যে
এরা অনেকেই মনে করতেন যে তারা বিশেষভাবে পাশ্চাত্য বিরোধী। ইকবালও মনে করতেন যে ইকবাল সব দিক থেকে নয়, ইকবাল অনেক বেশি জটিল চিন্তা ছিল, অনেক বেশি কমপ্লেক্স ফিগার ছিলেন, কিন্তু এরা অনেকেই মনে করতেন যে এরা ভীষণভাবে পাশ্চাত্য বিরোধী, মানে অ্যান্টি ওয়েস্টার্ন। সংস্কৃতির দিক থেকে এরা অনেকেই পাশ্চাত্য বিরোধী ছিলেন ঠিকই, কিন্তু রাষ্ট্রচিন্তার ব্যাপারে তারা একেবারেই পাশ্চাত্যের অনুগামী। এই দুই ধরনের চিন্তারই মূল যুক্তি হল একটা সমাজের একটা রাষ্ট্র রূপ থাকতে হয়, বিশেষ করে আধুনিক ইতিহাসে। রাষ্ট্রকে এবং সমাজকে ধরে রাখে এক ধরনের মানসিক প্রীতি বা প্রেম, না হলে রাষ্ট্র বা সমাজ কেবল একটা নিছক সুবিধা মাত্র হয়ে যায়, কেবল জাগতিক কনভিনিয়েন্স হয়ে যায়। কেবল জাগতিক সুবিধার উপরে সমাজ বিধৃত হতে পারে না, তার পিছনে একটা গভীর সম্প্রীতির সংযোগ থাকা প্রয়োজন। সেই সামাজিক প্রীতি কেবল কোনো একটা প্রাক্তন সামাজিকতা, মানে পুরনো কোনো একটা সোশিয়ালিটি, প্রাক্তন সামাজিকতার উপরেই তৈরি হতে পারে। ইউরোপে ফ্রান্সের মতো দেশে অনেক সময় সেটা এক ধরনের প্রজাতান্ত্রিক নাগরিকত্বের ধারণা হতে পারলেও ভারতবর্ষে সেই ধরনের প্রাক্তন সামাজিকতা একমাত্র ধর্মের থেকেই তৈরি হওয়া সম্ভব। তার এটা হচ্ছে একটা স্টেটের পিছনে একটা কিছু থাকা উচিত যেটা ধরে রাখে সিমেন্টের মতন, এবং সেটা একটা কোনো পুরনো সোশিয়ালিটি, এবং ভারতবর্ষে যদি সেটা দেখতে হয় তাহলে সেটা হচ্ছে ধর্ম। এটা ইংরেজদের যুক্তি সবচেয়ে বেশি ছিল, এটা কলোনিয়াল আর্গুমেন্টটা সবসময় এইভাবে। তাই ভারতবর্ষের জাতি বা নেশন কেবল ধর্মভিত্তিক হতে পারে। হিন্দু ও মুসলমান দু ধরনের জাতীয়তাবোধই এইভাবে চিন্তা করেছে, এবং ধর্মকে জাতি বলে মনে করলে সাভারকর বা জিন্নার মতো ভারতবর্ষকে বিভক্ত না করে উপায় নেই। কিন্তু ভারতের সব চিন্তানায়কই ইউরোপের ইতিহাসকে আমাদের অবধারিত ভবিষ্যৎ বলে মনে করেননি। তার সবথেকে প্রধান উদাহরণ ছিলেন গান্ধী ও রবীন্দ্রনাথ। আশিস নন্দী অনেকদিন আগেই বলেছিলেন এরা দুজন ন্যাশনালিস্ট নন, দেশপ্রেমী। উনি বলেছিলেন দে আর নট ন্যাশনালিস্ট, দে আর পেট্রিয়টস। এরা জাতীয়তাবাদী নন, এরা দেশপ্রেমী। কথাটা শুনলে প্রথমে অবাক লাগতে পারে যে সব থেকে বড় দুজন জাতীয়তার নেতা আসলে জাতীয়তাতে বিশ্বাস করতেন না, কিন্তু খতিয়ে দেখলেই আশ্চর্য কথাটা সত্যকে মেনে নিতে কোনো অসুবিধা হয় না। রবীন্দ্রনাথ তার ইংরেজিতে লেখা ন্যাশনালিজমের উপর বক্তৃতাতে প্রথমে ইউরোপীয় জাতীয়তার দুটো দিককে স্পষ্ট করে তুলেছেন। প্রথমে ইউরোপের প্রাক্তন জাতীয়তা, একজাতীয়তা, যদিও উনি মনে করতেন যে ইউরোপ ইতিহাসের প্রথম থেকে এরকম একজাতীয়তা একটা আছে, সেটা ঠিক নয় ঐতিহাসিকভাবে, যদিও আমাদের একে প্রাচীন বলে মেনে নিতে অসুবিধা হয়। আধুনিক ইউরোপীয় রাষ্ট্র সংগঠনের ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই ওখানকার সমাজগুলো এইরকম গভীরভাবে একজাতিক হয়ে উঠেছিল, যার মধ্যে দিয়ে আমি এখানে বলেছি ইকোলৌকিক, মানে ওই রকম লোক বা একটা পিপল, তার একটা কনসিয়াসনেস, যার মধ্যে দিয়ে তাদের সমাজ এক ধর্ম, এক ভাষা, এক সংস্কৃতি, এক ঐতিহাসিক স্মৃতি দিয়ে সম্বদ্ধ এক জাতি বা নেশন হয়ে উঠতে পেরেছিল। দ্বিতীয়ত রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই জাতিপ্রেম, স্বজনপ্রীতি, তার বাহ্যিক ফল হল জাতি বৈর। এই কথাটা বঙ্কিমও ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথও ব্যবহার করেছেন, জাতি বৈর। আমি বৈর কথাটা পছন্দ করি, তার কারণ হচ্ছে প্রতিযোগিতা কথাতে এই জিনিসটা ঠিকমতো বেরোয় না। প্রতিযোগিতার মধ্যে একরকমের সূক্ষ্ম শত্রুতা থাকলে তাহলে সেটাকে বৈর বলা যায়, মানে তারা বৈরী দুজনের, সেই অর্থে জাতি বৈর। রবীন্দ্রনাথ জাপানে তার শ্রোতাদের সতর্ক করে বলেছিলেন জাপান যাতে ইউরোপের জাতীয়তার শিক্ষা নিয়ে সে পথে না যায়। তিনি পৃথিবীকে ভাগ করেছিলেন দুটো বিভিন্ন বিশ্বে, যার একদিকে ইউরোপ, যেটা জাতি বৈরের জগৎ, অন্যদিকে ভারতবর্ষের মতো সমাজ, যেটা অজাতির জগৎ। উনি বলেছিলেন উই অফ দি নো নেশন, অফ দি ওয়ার্ল্ড অফ নো নেশন। তার আশঙ্কা ছিল ক্রমশই অনুচিকিৎসার জন্য ভারতবর্ষকে অনেক ভারতীয় ইউরোপ বানাতে চাইবেন, যাতে কোনো একটা জাতিকে স্বজন মনে করে তারা জোর করে ইউরোপীয় জাতীয়তা ভারতে প্রচার করবে। সেই জাতীয়তাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আশিস নন্দীর কথায় অবিশ্বাসের পিছনে একটা শব্দ প্রমাদ আছে। ইংরেজিতে ন্যাশনালিস্ট কথাটা দিয়ে আমরা দুটো কথা বুঝি ভারতবর্ষে। একটা অর্থ ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীনতা অস্বীকার করা, মানে অ্যান্টি কলোনিয়ালিজম বা অ্যান্টি ইম্পেরিয়ালিজম। সে অর্থে গান্ধী এবং রবীন্দ্রনাথ দুজনেই জাতীয়তাবাদী। অন্য অর্থ ইউরোপীয় মতন করে জাতি বা নেশন হয়ে ওঠা, তারা দুজনেই যার বিরুদ্ধে। তৃতীয় একটা কথাও আছে, এরা দুজনেই আধুনিক রাষ্ট্রশক্তিকে গভীর সন্দেহের চোখে দেখতেন। তাই রবীন্দ্রনাথ অবশ্যই গভীরভাবে চাইতেন ব্রিটিশ সাম্রাজ্যের অবসান
কিন্তু তিনি চাইতেন না যে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষ একটা ইউরোপীয় নেশনের রূপ নিক। জাতির ভাবনা কথাটাতে ভাবনা শব্দটাকে ব্যবহার করছে একটা অতি প্রাক্তন অর্থে। মীমাংসকরা যে অর্থে ভাবনা কথাটাকে বুঝতেন, মীমাংসার মধ্যে একটা ভাবনা কথাটা বারবার আছে। ভাবনার মধ্যে যেটা মানে আপনারা ব্যাকরণে দিয়ে দিলে বুঝতে পারবেন, সহজ কথা কিন্তু খুবই সুন্দর কথা। ভবতি সেটা হচ্ছে কোনো কিছু আছে, ভাবয়তি মানে হচ্ছে কোনো কিছু আছে এরকম অবস্থাকে সৃষ্টি করা, কোনো কিছু জিনিসকে টু ব্রিং ইন টু এক্সিস্টেন্স, সেটা হচ্ছে ভাবয়তি। এবং ওই ভাবয়তির যে প্রক্রিয়াটা সেইটা হচ্ছে ভাবনা। আমরা বাংলায় ভাবনা কথাটাকে ফ্ল্যাট করে ফেলেছি। আমাদের কাছে ভাবনা মানে হচ্ছে কোনো একটা কল্পনা, চিন্তা, কনসেপশন। কিন্তু ওদের কাছে ভাবনা কথাটার অর্থটা খুবই সুন্দর, কেননা অনেক অনেক কঠিন এবং জটিল। সেটা হচ্ছে যে যখন একজন আর্কিটেক্ট, আমি একটা সুন্দর কার্টুন দেখেছিলাম একসময়, কলকাতায় নতুন বড় ফ্ল্যাট বাড়ি টাড়ি হচ্ছে, তো তাতে কার্টুনে আছে যে এক ভদ্রলোক এবং তার স্ত্রী তারা একটা মাঠের সামনে দাঁড়িয়ে আছেন, মাঠটা ফাঁকা, কিন্তু একটা বড় সাইন আছে যে এখানে একটা হাই রাইজ বিল্ডিং তৈরি হবে এবং হাই রাইজ বিল্ডিংয়ের একটা ছবি দেওয়া আছে ওইটার মধ্যে। এবং মহিলা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে দেখিয়ে উনি বলছেন আমার ওই ফ্ল্যাটটা খুব পছন্দ, আকাশের দিকে পয়েন্ট করে, কারণ ফ্ল্যাটটার সেখানে কিছু নেই, বাড়ি তৈরি হয়নি। তো এদের বক্তব্য হচ্ছে যে সেইটা যেটা, এটা একটা কনসেপশন, কল্পনা, সেটা কোনো বাস্তব সত্য নেই, কিন্তু মানুষ তার চেষ্টাকে এমনভাবে চালায় যে তাতে কিছুদিন পরে, 5 বছর পরে সেখানে সত্যিই একটা বাড়ি হবে, সত্যিই মহিলার সিটের মধ্যে যাবেন, সত্যিই মহিলা সেখানে থাকবেন। এই যে পুরো প্রসেসটা, মানে ভাবনা কথাটা যেটা যে কারণে আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটা কল্পনা থেকে শুরু করে সেটাকে একবারে সম্পূর্ণ সত্য করে তোলা, এই পুরো প্রক্রিয়াটাকে ওরা বলেন ভাবনা। সেই জন্য এটা নিয়ে অরিন্দম চক্রবর্তী আমার খুব বন্ধু, ও থাকলে বলতো যে এটার উপরে আপনার একটা ভাবনা কাহারে বলে লেখা, ওর কোথাও একটা লেখা আছে ভাবনা কাহারে বলে।